হয়েছিল। আমরা একটা কথা কিন্তু বারংবার বলবার চেষ্টা করেছি যে একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকারকে নিতে বাধ্য হতে হবে। তো মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে, এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজামশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এইটাকে কিন্তু এটার পেছনে সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। বাট আমি যেটা বলেছি, আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। না আসলে পরপর 2 দফা তেলের দাম বেড়েছে, যদিও এবার অ্যামাউন্টটা হয়তো কম। সাধারণ মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে, আবার বাজেট আছে, তেলের দাম কি পর্যায়ক্রমে আসলে বাড়বে? না 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 খুব স্পষ্ট করে বলতে পারি যে আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এটা মনে করবার কোনো কারণ নেই, বাট অতীতের অভিজ্ঞতাগুলো আমি এটুকু বুঝি যে মানুষের সুখকর না, মানে বাড়ে যেভাবে হয়তোবা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাল্লাহ গ্রহণ করবো। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আমরা শুনছি যে প্রস্তুত হয়ে গেছে ফাইনাল, তো সেটা এখন কোন পর্যায়ে আছে? না, প্রথম কথা হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা তো আসলে বার্ক এটা নিয়ে কাজ করে, আমরা কাজ করি না, এটা হচ্ছে ব্যাপার। এখানে প্রপোজাল তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা শুনানি হয়, সেই শুনানির পরিপ্রেক্ষিতে এটা এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্ট, আপনারা দেখেছেন। সো হোয়াট দে আর ডুইং টিল নাও, কোনো ডিসকাশন আসলে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, একটা বিষয় বলা হচ্ছে যে সময় ইন্টারন্যাশনাল মার্কেটে 17% দাম ফল করেছে, ওই সময় আপনারা জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছেন। এটা তো অবশ্যই আপনি বলতেই পারেন, কিন্তু এ কথা তো কেউ বলছে না যে যখন জ্বালানি তেল মূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছিল, তখনও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। সো এটা তো আপনি নিজে বুঝবেন, সরকার এটা তো একটা বাজেট ব্যবস্থাপনা আছে, তো সরকার এটা যখন সুযোগ পাবে এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে, তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কীভাবে কাভার করবেন। আজকে আমরা বলছি যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে চাই, আমরা বলছি শিক্ষা খাতে আমরা বাজেট বরাদ্দ করতে চাই, আমরা যে অসচ্ছল পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা যে কৃষকদেরকে ফার্মার্স কার্ডের আওতায় আনতে চাই। তো এইগুলোর জন্য যদি সমস্ত অর্থের একটি বৃহৎ অংশ যদি আপনার ভর্তুকির পিছনে ব্যয় হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টর এফেক্ট হয়ে যাবে। তো যখন এটা স্কোপ থাকে তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয়, এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য, সকলের সুবিধার্থে। প্রথম কথা হচ্ছে আমি খুব স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে আমরা 180 ডেজে যে প্ল্যান নিয়েছি, আপনারা যদি আমাদের স্টেপসগুলো দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে আমরা স্বাবলম্বী হতে চাচ্ছি। আমাদের স্টেপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনি দেখবেন যে আসলে এই ভর্তুকিগুলো একদিকে যেমন কমিয়ে আনার একটা প্রশ্ন আছে, অপরদিকে জনদুর্ভোগ কমানোর একটা ব্যাপার আছে। আচ্ছা, ভর্তুকি প্রশ্নগুলো কেন আসলো? ভর্তুকি প্রশ্ন তো আসলো যে উচ্চ দামে আমি বিদ্যুৎ কিনছি, তাহলে উচ্চ মূল্যের এই পাওয়ার প্ল্যান্টগুলোকে যদি আমরা আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে যাবে। তো বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে গেলে আমার সরকারের ভর্তুকিও যেমন কমবে, গ্রাহকরেও কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে আমরা বিদ্যুৎ দিতে পারবো। ব্যাপারগুলো তো এইরকম। তো সেই পরিকল্পনাগুলো রয়েছে, এবং আপনারা দেখেন আমরা অফশোর বিডিংয়ে গেছি, আমরা ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটের জন্য আমরা পিএমসি কন্ট্রাক্ট আমরা ওপেন করেছি। ফর হোয়াট রিজন এত আর্লিয়ার করছি? আমরা চাচ্ছি সরকারের এই মেয়াদের মধ্যে যেন এই প্রজেক্টগুলো লঞ্চ করে। আমরা ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, বহু ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে বসে রয়েছে। এখানে ইন্ডাস্ট্রিগুলো গ্যাস পেলে কী হবে? মানুষের কর্মসংস্থান হবে, ইকোনমি রোল ওভার করবে, এটা তো আমরা সকলে বুঝি, কিন্তু উই আর আন্ডান, আমরা এটা পাচ্ছি না। আপনি বলবেন আমি রাতারাতি কিন্তু গ্যাস
আমদানি করেও কিন্তু এই গ্যাস সরবরাহ করতে পারবো না, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের এখানে দুটো এফএসআরইউ রয়েছে, প্রয়োজন হলে কত দ্রুত আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম এফএসআরইউ আমরা প্রয়োজন হলে এটা ইনস্টল করতে পারি, সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। আপনারা খুব অচিরেই আপনারা এই পরিবর্তনগুলো দেখবেন। সো বিদ্যুৎ সেক্টরের ক্ষেত্রেও আছে। আপনারা যেমন বললেন যে আপনারা আমাদের সকলেরই কম বেশি ঈদটা স্বস্তির কেটেছে, কিন্তু সত্যি কথা বলতে যদি আপনি আমাকে বলেন, আমি খুব স্বস্তি অনুভব করিনি। কেন করিনি? যাদেরকে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, সেটা হয়তো একটা তৃপ্তি এনেছে। কিন্তু কিছু কিছু জায়গায় তো ঈদের আগে, ঈদের সময় এবং ঈদের পরে কালবৈশাখী ঝড় হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, সেখানে তো আসলে আমার পল্লী বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই লাইন মেরামত করতে গিয়ে আমাদের তো একটু লম্বা সময় লেগে গেছে। আলটিমেটলি আপনি এই রকম একটি সময়ে আপনি যত কথাই বলি না কেন, যখন মানুষ একটু দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন থাকবে, সেখানে আপনি আমি থাকলেও তা আপনার আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করতো, বিরক্তি কাজ করতো, ক্ষেত্র বিশেষে ক্ষোভও কাজ করতো। তো এটা তো কিছু কিছু ক্ষেত্রে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তো আসলে আমাদের অতৃপ্তির কারণ এবং আমাদের অস্বস্তির কারণ। আমরা এই ছুটির মধ্যে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমাদের মন্ত্রণালয়ে আমরা কিন্তু উই আর কানেক্টেড, এবং আমরা আজকে সকালে ভেরি ফার্স্ট আওয়ার আমরা এই কথাগুলো বলেছি। দুপুর 3টায় কিন্তু আমরা বিদ্যুৎ বিভাগের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ ভবনে মিটিং করছি, যে আমরা আসলে কি ফাইন্ডিংস হলো, ঈদের এই ছুটিটা আমরা মানুষকে কতটুকু কমফোর্ট দিতে পারলাম, যদি না পেরে থাকি তাহলে ত্রুটিটা কোথায়, তাহলে এটা কত দ্রুত এটা রিজলভ করা যায়। অর্থাৎ আমরা কিন্তু মাইনরলি এই ব্যাপারগুলোকে কাজ করবার চেষ্টা করছি। মানে এটা তো আপনি ইউ আন্ডারস্ট্যান্ড, এটা থ্যাঙ্কসলেস জব। আপনি 90% মানুষকে স্বস্তি দিলেও কোনো লাভ হবে না, বাকি 10% যাদেরকে স্বস্তি দিতে পারলাম না, ওইটাও আমাদেরই দায়। সামনে বাজেট আসছে, বাজেটে বিদ্যুৎ জ্বালানি সেক্টরে বাজেট আমরা আশা করছি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে হয়তোবা সুসংবাদ আমরা পাবো সকলে, এবং সেটা প্রয়োজন আমরা মনে করছি। থ্যাংক ইউ। বিদ্যুৎ না থাকার যে সংকট যেটা বলছেন, অনেক জায়গায় ছিল না, অনেক স্ট্যাটাস দিয়েছে, আপনাদের ওটা আমরা বললাম। দিয়েছে, তাহলে বলছেন পল্লী বিদ্যুৎ লাইনের সঞ্চালনের সমস্যা না, এটা ওই যে আমরা বললাম যে খুব লম্বা লাইন থাকে ওদের, ইউ আন্ডারস্ট্যান্ড, যে যখন ঝড়ে একটা এফেক্ট করে, হ্যাঁ, তখন ধরেন 70 কিলোমিটার লম্বা লাইন, যে কোনো একটি কর্নারে যদি এফেক্ট করে, তোর 70 কিলোমিটার এরিয়াতেই কিন্তু ইন্টারাপশন হয়ে যাচ্ছে। ধরেন আমি বলি আমার জেলা যশোরের কেশবপুরে, তো ওখানে প্রচণ্ড ঝড়ে পোল পড়ে গেল। তো ওই পোল যখন উঠাতে পারলো না, তখন ওরা তাৎক্ষণিকভাবে একটা অল্টারনেটিভ করলো যে কাঠের পোল, তো কাঠের পোল কিন্তু রাখতে পারলো না, আবার পড়ে গেল। মানে এই যে প্রবলেমগুলো, কিন্তু আমরা কিন্তু এই জরুরি পরিষেবার আওতায় যা এই ছুটি কিন্তু বাতিল করেছিলাম আমরা, এটা কিন্তু ঈদের আগে, এবং ঈদের আগে কিন্তু আমরা সকলে কিন্তু প্রত্যেকে বাড়িতে গেছি, আমার মন্ত্রী থেকে শুরু করে আমি কিংবা আমার সেক্রেটারি, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু যার যার এলাকায় কিন্তু অফিস করেছি, অর্থাৎ বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর সাথে কিন্তু আমরা বসে তাদেরকে অন ফিল্ডে রাখবার চেষ্টা করেছি। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগের সাথে তো আসলে আপনার আমার কারোরই কিছু করবার থাকে না, কিছু ক্ষেত্রে আমরা অসহায় থাকি। এটা উন্নত দেশে হয় কি, এগুলো তো আন্ডারগ্রাউন্ডে লাইন যায়, আমরা তো সেই জায়গায় না, আমাদের তো এই উপর থেকে লাইন যায়। সো এই বাস্তবতা আমাদেরকে মেনেই নিতে হবে। কিন্তু যে কথাটা খুব স্পষ্টভাবে বলেছি, ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা এতটাই কম থাকে, মানে এখানে লোডশেডিং দেওয়ার এবং করবার কোনো সুযোগ থাকে না। 5,700 মেগাওয়াট ঈদের দিন সকালবেলা চাহিদা এই পর্যায়ে নেমে এসেছিল, ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু জায়গায় তো বিদ্যুৎ হয়েছে থেকেছে, সেটা তো আসলে একটা কষ্টের কারণ, আমাদের জন্য একটা অস্বস্তির কারণ, যে ঈদটা তার জন্য একটু হলেও তো নিরানন্দ কাটলো। আপনার এলাকায় আমার বাড়ি, আমি গিয়েছিলাম ঈদে, দেখলাম যে অনেকের মনে একটা ক্ষোভ রয়েছে যে এই যে মানে বিদ্যুৎ যায়, লোডশেডিংটা অনেক বেশি হয়, ঝড় হোক বা বৃষ্টি হোক, যে কোনো কারণে বা অন্য কারণে স্বাভাবিক সময়েও হয়। তাদের মনে একটা প্রশ্ন যে এই যে স্বাভাবিক পরিস্থিতিটা কবে ফিরবে, লোডশেডিংটা থেকে তারা না, আমি বলেছি লোডশেডিং কিন্তু এই মুহূর্তে হচ্ছে, আর খুব একটা এটা নিয়ে আসলে ট্রল হয়, এটা নিয়ে নেতিবাচক কথাবার্তা হয়, কিন্তু আপনারা যেহেতু এই সেক্টরে অনেক দিন থেকে কাজ করেন, আমি যতদিন এই চেয়ারে তার থেকে বহু বছর আগে থেকে আপনারা এই সেক্টরে কাজ করেন। লোডশেডিং বলতে আমরা কি বোঝাচ্ছি, চাহিদা এবং সরবরাহের মধ্যে যখন ঘাটতি থাকে, তখন আপনি পরিকল্পিতভাবে কোনো জায়গায় যদি আপনি বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখেন, সেটাকে লোডশেডিং বলে। আর আপনি চাহিদা এবং সরবরাহের মধ্যে কোনো ঘাটতি নেই, কিন্তু এরপরে যদি কোনো জায়গায় বিদ্যুৎ কেন থাকে, টেকনিক্যাল ফল্টের জন্য থাকে, লাইনের ফল্টের জন্য থাকে। লাইনের ফল্ট ন্যাচারালি হতে পারে, আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে। সো এই আপনি যে কথাটা বললাম, আমাদের ক্যাপাসিটি হচ্ছে 28,000 মেগাওয়াট ক্যাপাসিটি, বাট সর্বোচ্চ উৎপাদন আমরা 17,000 18,000 পর্যন্ত আমরা করি। আমাদের যেটা এস্টিমেট আছে, এই বছরের কোনো একটি সময় হয়তো 18,000 মেগাওয়াট পর্যন্ত হয়তো চাহিদা উঠতে পারে, কিন্তু এই চাহিদা পূরণের তো সক্ষমতা রয়েছে আপনার 28,000 মেগাওয়াট ক্যাপাসিটি।
তো 18,000 মেগাওয়াট আমি উৎপাদন করবার পরেও হয়তো আল্লাহ না করুক বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত কিছু সময়ের জন্য হয়তো বিদ্যুৎহীন থাকবে। কেন? ওই যে লাইনের ফল্টের কারণে হতে পারে, ঝড়ের জন্য হতে পারে, বৃষ্টির জন্য হতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড, একটা পাখি পড়ার কারণেও কিন্তু একটা প্রবলেম হয়। আপনি যেটা বলেছেন এই প্রবলেমগুলো তো এটা হচ্ছে, তবুও ভালো লাগার জায়গাটা কোথায়? 24-এর গণঅভ্যুত্থান তো একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সারা বাংলাদেশ বিদ্যুৎহীন থাকলো আর সিরাজগঞ্জ আর যশোর একেবারে সার্বক্ষণিক বিদ্যুৎ পেল, এটাও মনে হয় ভালো শোনাবে না, ভালো দেখাবে না। সো বাংলাদেশের মানুষও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্টের মধ্যে আছি। ওভারঅলি এই কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেবার জন্য আসলে আমরা কাজ করছি। আমরা সিনসিয়ারলি ঈদের সময় কাজ করেছি। আপনারা আপনাদের স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বললে আপনারা জানতে পারবেন। এবং আমরা বললাম, আপনারা প্রশ্ন করবার আগে আমি বললাম যে আমার মধ্যে এই অস্বস্তি এবং অতৃপ্তি কাজ করেছে যে ঈদের ছুটিটা কিছু কিছু জায়গায় এই প্রাকৃতিক